স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি আতিফা আঞ্জুমান এবং আমি আলী আশরাফ। জানাবো বিস্তারিত। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা না হলেও প্রত্যেককে সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। অনলাইন কিংবা অভিভাবকের মাধ্যমে এই অ্যাসাইনমেন্ট স্ব শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। রোববার এই সংক্রান্ত 7টি নির্দেশনা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত পাঠ্যসূচি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এর বাইরে শিক্ষার্থীদের কোনো ধরনের বাড়ির কাজ দেওয়া যাবে না। অ্যাসাইনমেন্ট সম্ভব হলে অনলাইনে জমা দেবে শিক্ষার্থীরা। সেটি না হলে অভিভাবক বা অন্য কোনো প্রতিনিধি স্কুলে গিয়ে জমা দেবেন। বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীদের এই অ্যাসাইনমেন্ট করতে হবে। করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাতিল হয়েছে মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা। শিক্ষার্থীদের অটো প্রমোশন দেওয়া হচ্ছে। আর এই অ্যাসাইনমেন্ট দিয়ে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করা হবে। অনেকে হয়তো বলছেন যে কোন রকম মূল্যায়ন ছাড়াই শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে দেওয়া হচ্ছে, আসলে কিন্তু এটা সেরকম নয়। এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আসলে শিক্ষকরা যেটি মূল্যায়ন করবেন সেটি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের দুর্বলতাটা কোন জায়গায় রয়ে গেল এই কোভিড-19 সিচুয়েশন বা আমাদের সিলেবাসকে রিডিজাইন করার কারণে। সংবাদ প্রকাশের কারণেই চট্টগ্রামের সাংবাদিক গোলাম সারোয়ারকে অপহরণ করে নির্যাতন করা হয়েছে দাবি তার সহকর্মীদের। তাকে উদ্ধারে পুলিশের নির্লিপ্ততার অভিযোগ তুলে সাংবাদিক নেতারা এর সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন। এদিকে হাসপাতালে সারোয়ারের শারীরিক অবস্থার উন্নতি হলেও তিনি মানসিকভাবে এখনও বিধ্বস্ত বলছেন চিকিৎসকরা। রোববার রাত 8:45 সীতাকুণ্ডের কুমিরা বাজার থেকে উদ্ধারের সময় প্রায় অচেতন ছিলেন সারোয়ার। ভীত সন্তপ্ত সারোয়ার উদ্ধারকারীদেরকেও অপহরণকারী ভেবে নেন, আর তাই পা জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছিলেন নির্যাতন থেকে। সহকর্মীরা বলছেন, সারোয়ারের এই আরতি থেকে অনেকটাই স্পষ্ট সংবাদ প্রকাশের জেরেই অপহরণের পর টানা 4 দিন ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছেন তিনি। কি সংবাদ প্রকাশ করেছিলেন সারোয়ার আর কারা এই নির্যাতনকারী, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তারা মনে করছেন সম্প্রতি চট্টগ্রামে ক্যাসিনো ব্যবসা আর এক প্রভাবশালীর ভূমি দখল নিয়ে সারোয়ারের সংবাদ প্রকাশই এই ঘটনার পেছনের মূল কারণ। নিঃসংক্রান্ত কারণেই তাকে অপহরণ করা হয়েছে। আমরা চাই এটা যারা করেছে পুলিশ প্রশাসন তাদেরকে চিহ্নিত করবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে। নিখোঁজ হওয়ার সময় সারোয়ারের মুঠোফোন থেকে বেশ কয়েকবার পরিবারের কাছে ফোন এলেও তার অবস্থান নির্ণয় করতে পারেনি পুলিশ। অপহরণকারীরা তাকে ফেলে রেখে না গেলে পুলিশ আদৌ সারোয়ারকে উদ্ধার করতে পারত কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে পুলিশ বলছে ঘটনায় জড়িতদের শিগগিরই ধরা হবে। উনি যে একটা ট্রমার ভিতরে আছেন এটাকে লক্ষ্য করে আমরা ওনাকে কম্পোজ হওয়ার জন্য সময় দিচ্ছি। এর পাশাপাশি আমরা প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে কিছু লিড পেয়েছি, একেবারেই পাইনি তা না, আমরা সেটাকে এখনো এক্সপ্লোর করছি। উদ্ধারের পর থেকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন সারোয়ার। চিকিৎসকরা বলছেন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মানসিকভাবে চরম বিধ্বস্ত তিনি। আমরা একটা বোর্ড গঠন করেছি, তাকে কাউন্সিলিং এর প্রয়োজন হয়, এই জন্য সাইকিয়াট্রিক, শুধুমাত্র এই পারপাসে আমরা সাইকিয়াট্রিক স্পেশালিস্ট রেখেছি এবং আর যেটা অর্থোপেডিক্স, সার্জারি, মেডিসিনেরা শরীরের কোনো ইন্টারনাল কোনো প্রবলেম বা কোনো কিছু যদি থেকে থাকে সেগুলোকে আমরা ইভালুয়েট করব। 28 অক্টোবর রাতে চট্টগ্রাম শহরের বাসা থেকে চন্দনাইশে গ্রামের বাড়ি ফেরার পথে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সারোয়ার। তিনি সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার এবং সিটি নিউজ নামে একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। সাংবাদিক সারোয়ারের শারীরিক অবস্থা আপনি কেমন দেখছেন, আর তার সাথে কথা বলার কোনো সুযোগ হয়েছে কিনা, আর পাশাপাশি জানাবেন যে পুলিশ ঘটনার মোটিভ সম্পর্কে কোনো কিছু জানাতে পেরেছে কিনা আপনাদের? আমরা আজকে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের 14 নম্বর ওয়ার্ড মেডিসিন ওয়ার্ডে আমরা আসলে গোলাম সারোয়ার যে ওয়ার্ডে শায়িত আছেন, চিকিৎসাধীন আছেন, সেখানে আমরা আসলে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে নানা রকমের বিধিনিষেধ ছিল এবং সারোয়ারের অবশ্য এই মুহূর্তে শারীরিক যে কন্ডিশন তাতে করে আসলে তার সঙ্গে কথা বলার সুযোগ আমাদের হয়নি। তবে তার বোন এবং তার দুজন ভাগ্নের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছে যে আসলে বৃহস্পতিবার সকালে বাড়ি যাওয়ার কথা বলেছিল। এরপর আসলে সন্ধ্যায় তাকে আসলে একটি কালো হেলমেট পরানোর পর অজ্ঞান করে ফেলা হয় এবং এরপরে কী ঘটেছে আসলে
সেটি গোলাম সরোয়ার এখনও পর্যন্ত বলতে পারছে না। যেহেতু এখনও পর্যন্ত অনেকটাই অচেতন অবস্থায় আছেন, সঙ্গত কারণে কি হয়েছে, আসলে কি ঘটেছিল, কারা এই ঘটনা ঘটিয়েছে সেটির ব্যাপারে খুব বেশি সে আসলে বলতে পারেনি। এটি নিয়ে আসলে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল SM হুমায়ুন কবিরের সঙ্গে সকালে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে এখন পর্যন্ত তাকে আশঙ্কামুক্ত হিসেবেই তারা ধরে নিয়েছেন, তবে তার শরীরের ভেতরে কোনো রকমের জখম হয়েছে কিনা সেটি দেখভাল করার জন্য আজকে দুপুর 12টা বাজে একটি মেডিকেল বোর্ড বসানোর কথা ছিল এবং সেই বোর্ডটি এখনও সম্ভবত চলছে, যে কারণে এখন পর্যন্ত তার ভাগ্যে কী ঘটছে, অর্থাৎ তার শরীরে বড় রকমের কোনো ক্ষতি হয়েছে কিনা সেটি আমাদেরকে এখনও জানাতে পারেনি, হয়তো আমরা পরবর্তীতে সেটি জানাতে পারবো। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের বেশ কয়েকটি টিম যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে ধরার জন্য আসলে দিনরাত কাজ করে যাচ্ছে এবং তাদের কাছে যত রকমের ইকুইপমেন্ট আছে, যত রকমের সাধ্য তাদের আছে, সব কিছু মিলিয়ে তারা আসলে গোলাম সরোয়ারের যে হামলা, সেই হামলাকারীদের ধরার জন্য এবং তাদেরকে একটি আইনের প্রক্রিয়া আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এর পাশাপাশি আমরা যদি বলি যে চট্টগ্রামের সাংবাদিক ইউনিয়ন আজকে বিশেষ বৈঠকে বসেছে এই ঘটনাটিকে মাথায় রেখে। তারা মনে করছেন যে এই ধরনের ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে আসলে সাংবাদিকদের রিটার্ন যেমনটি প্রতিবেদনে বলা হচ্ছে যে তিনি অপহরণ হওয়ার পর বা নিখোঁজ হওয়ার পর তার ফোন থেকে পরিবারের কাছে ফোন এসেছিল, তো সেক্ষেত্রে পুলিশকে জানানো হলেও পুলিশ তার অবস্থান নিশ্চিত করতে পারেনি। তো এই বিষয়টাতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে পুলিশের গাফিলতির কথা। পুলিশ কর্তৃপক্ষ কি বলছে এই বিষয়ে? দেখুন, আমরা আসলে ঘটনার পর থেকে যখনই থানায় জিডি করা হয়েছে পর থেকে আমরা পুলিশের ওসির থেকে শুরু করে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তারা আমাদেরকে আসলে যেটি বলছেন সেটি হচ্ছে খুব বেশি বড় রকমের ক্লু তারা পাননি। তারপর তাদের কাছে যা ছিল, যেরকম যেখান থেকে তারা যে ধরনের ইনফরমেশন পাচ্ছেন সেগুলোকে মাথায় রেখে তারা আসলে কাজ করে গেছেন এবং তারই ফলশ্রুতিতে গতকালকে এই উদ্ধারের ঘটনাটি ঘটেছে। যদিও বলা হচ্ছে প্রথমে আসলে পাবলিক অর্থাৎ এলাকাবাসী গোলাম সরোয়ারকে চট্টগ্রামের কুমিরা এলাকার একটি ব্রিজের পাশ থেকে অচেতন অবস্থায় দেখতে পান। তারপর তারা কি ডেকোরেশনে তাকে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশকে জানানো হলে পুলিশ সেটি তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এখানে আসলে পুলিশের গাফেলতি আছে এমনটি সবাই বলছে। তারপরে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সব ধরনের চেষ্টা করেছে, গাফেলতি তারা করেনি। তাদের কাছে সাধ্য যতটুকু ছিল সব কিছু দিয়ে তারা কাজ করেছে এবং কাজ করার ভিত্তিতে কালকে এই উদ্ধারের কাজটি হয়েছে বলে তারা মনে করছেন। চট্টগ্রামের অপহৃত সাংবাদিক গোলাম সারোয়ারের উদ্ধারের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটার্ন। সাগরে সৃষ্ট লঘুচাপের কারণেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এই বৃষ্টিপাত আগামী 2 দিন থাকার সম্ভাবনা থাকলেও ঢাকাসহ অন্যান্য বিভাগে আজকের পর কমে যাবে বর্ষণ, বলছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমে শীত আবহাওয়া তৈরি হতে পারে। অক্টোবরের শেষে সাগরের নিম্নচাপ কেটে যাওয়ার পর আবহাওয়ার পূর্বাভাস ছিল এই মাসে আবারও আসছে লঘুচাপ বা প্রাকৃতিক দুর্যোগ। আগাম পূর্বাভাস খানিকটা সত্যি হয়েই নভেম্বরের শুরুতেই সাগরে লঘুচাপের হানা। আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে সৃষ্ট মেঘ দেশের অর্ধেকেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। এর প্রভাবেই রোববার দুপুর থেকে রাজধানী সহ সারা দেশে হচ্ছে বৃষ্টিপাত। বুধবার পর্যন্ত চট্টগ্রাম ও বরিশালে বৃষ্টি হতে পারে, তবে রাজধানীতে মঙ্গলবার থেকে কমে যাবে বৃষ্টি, বলছে আবহাওয়া অফিস। তারপর বৃষ্টির দাপট কমে আসবে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা আরও 2 দিন থাকতে পারে এবং দেশের অন্যত্র বৃষ্টিপাতের পরিমাণটা আজকে থেকেই কমে যাবে। বিশেষ করে ঢাকাতেও বৃষ্টিপাতের পরিমাণটা আজকে থেকেই কমে যাবে। আবহাওয়া অধিদপ্তর বলছে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। চলমান বৃষ্টি শেষ হলেই ধীরে ধীরে শীত নামতে শুরু করবে। আমরা আশা করছি আজকে থেকে হয়তো দেশের উত্তর পশ্চিম অঞ্চলে তাপমাত্রাটা কমা শুরু করতেছে এবং এই নভেম্বরের মাঝামাঝির পরে দেখা যাবে যে আরও তাপমাত্রা আস্তে আস্তে আরও কমে যাবে। আমাদের শীতকাল ডিসেম্বর মাস থেকে শুরু হয়, ফলে নভেম্বর মাস থেকে শীতের তাপমাত্রাটা কমা শুরু হয় এবং এর প্রভাবটা হয়তো নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে দেশের উপকূল ও মধ্যাঞ্চলে বৃষ্টি হলেও বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতকালীন বিভিন্ন রোগের পাশাপাশি করোনার প্রকোপ বাড়াতে পারে স্বাস্থ্য ঝুঁকি। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সরকারের অন্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা।
তা না হলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করা কঠিন হবে বলছেন তারা। তবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি সব ধরনের প্রস্তুতি রয়েছে। দেশে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 5,900-রও বেশি মানুষের। দেশে এ মুহূর্তে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা কিছুটা কম মনে হলেও আগামী শীতে তা বাড়ার আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। শীতে ইনফ্লুয়েঞ্জা, হাঁপানি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্তদের যদি করোনা সংক্রমণ হয় পরিস্থিতি কঠিন হতে পারে। এ অবস্থা থেকে রক্ষা পেতে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। যদি সেকেন্ড ওয়েভের সংক্রমণ বাড়ে এবং এই সমস্ত রোগগুলোর সাথে যদি সেটা সমন্বয় হয়, পাশাপাশি তাদেরও যদি আবার কোমরবিডিটি থাকে, তো তিনটার সমন্বয়ে যদি সেই সমস্যার দেখা দেয় সংক্রমণ, তাহলে আমাদের দেশের মৃত্যু ঝুঁকি অনেকের এই সংক্রমণে বেড়ে যেতে পারে। মহামারী মোকাবেলায় তাদের যদি একটা সুন্দর কোঅর্ডিনেশন থাকে, তাহলে আমরা খুব সফলতার সাথেই এই কোভিড সেকেন্ড ওয়েভ মোকাবেলা করতে পারবো। করোনা মোকাবেলায় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা বেড়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে আইসিইউ এবং অক্সিজেনের ব্যবস্থাও আগের চেয়ে ভালো। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করতে পারলে সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মত বিশেষজ্ঞদের। তবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিগত এই 6-7 মাসে আমাদের চিকিৎসকদের এই কোভিড চিকিৎসায় অভিজ্ঞতা অর্জন করেছে। আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত পদ্ধতিতে চিকিৎসা করা হয় সেই পদ্ধতিগুলো এখন সবগুলোই আমাদের দেশে করা সম্ভব। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী তারা সবাই এখন প্রশিক্ষিত এবং তাদের সাহস আছে। এখন করোনা সম্পর্কে ভয় ভীতিটা দূর হয়ে গেছে। এখন তারা কিন্তু সহজেই মোকাবেলা করতে সক্ষম। করোনা পরিস্থিতিতে শীত মৌসুমে অযথা বাইরে ঘোরাঘুরি না করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা। সংকট দেখে অনেক রোগী চলে যাচ্ছেন অন্যত্র। ভোগান্তির মধ্যে আছে চিকিৎসাধীন রোগীরাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিবাদমান দুপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। তবে বিরোধ মামলা পর্যন্ত গড়ানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অসুস্থ বোনকে নিয়ে রোববার দুপুরে হাসপাতালে এসেছিলেন হালিমা, কিন্তু ডাক্তার দেখাতে না পেরে মুমূর্ষু বোনকে নিয়ে অসহায় হয়ে ঘুরছিলেন হাসপাতালের বিভিন্ন বিভাগে। শনিবার থেকে 3 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সব ওয়ার্ডেই একই অবস্থা। দ্রুত এই অবস্থার সমাধান চেয়েছেন কর্মরত চিকিৎসকরাও। ডাক্তার ধর্মঘট থাকে তাহলে রোগী কোথায় যাবে, তার চিকিৎসা কিভাবে পাবে, সেবা দেবে কারা? মাঝে মাঝে ওই সিস্টার আসে, মানে এরা যা করে ওইটাই করে, নাইলে না। ইন্টার্নিয়ার হচ্ছে যে কোনো একটা হসপিটালের সবচেয়ে বড় শক্তি। তারা আমাদের সব কাজে সব রকম হেল্প করে। বর্তমান যে পরিস্থিতি বরিশালে যে ডাক্তার ডিফিসিয়েন্সি, যার জন্য আমরা যে কয়েকজন আছি তার জন্য খুব ভয়ঙ্কর অমানবিক প্রেশার হয়, তাতে সুষ্ঠু চিকিৎসাটা ব্যাহত হয়। 91 জন চিকিৎসকের সাথে এই হাসপাতালের চালিকা শক্তি 153 জন ইন্টার্ন চিকিৎসক। কিন্তু কর্মবিরতিতে থাকায় তৈরি হয়েছে অচলাবস্থা। সংকট মোকাবেলায় কয়েক দফা বৈঠকে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। আমরা সব দিকে চেষ্টা করতেছি, আমরা চেষ্টা অব্যাহত থাকবে। আমরা সবচেয়ে বেশি চাই সবাই মানবিক দিয়ে থাকবে, এটা সবচেয়ে বড় কথা, এবং রোগীরা যত সেবাটা পায় সেই চেষ্টা আমরা করব। গত 21 অক্টোবর সহকারী রেজিস্ট্রার মাসুদ খান, শিক্ষানবিশ চিকিৎসকদের সভাপতি সজল পান্ডে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ আরও 8 থেকে 10 জনের বিরুদ্ধে তার উপর হামলার অভিযোগ করেন পরিচালকের কাছে। পরদিন ইন্টার্ন চিকিৎসকরা একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেওয়ার পাল্টা অভিযোগ আনেন মাসুদের বিরুদ্ধে। এরপর 30 অক্টোবর 10 জন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন ডাক্তার মাসুদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, এই পরিস্থিতিতেও কয়েকদিন থেকে চলছে, সমঝোতা কেন করা যাচ্ছে না? সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ। আসলে আজকেও এখানকার
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই মানে বাইরে গেটের বাইরে দাঁড়ানো, তো এখানে যে অবস্থা আমরা দেখি যে রোগী আসছে লাশ যাচ্ছে, এটা তো এরা যারা পরিসংখ্যান দিচ্ছেন যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ যে পরিমাণ রোগী থাকে তার চেয়ে এখন মৃত্যু হার অনেক কম সেটা নানান কথা, কিন্তু যে কথাটি গতকালকে বলেছিলেন সে কথাটি আজকেও আবার পুনরাবৃত্তি করতে হচ্ছে যে এখানে রোগীদের আর্তনাদ শোনা যাচ্ছে, স্বজনদের কান্না শোনা যাচ্ছে। আর ডাক্তাররা তাদের অবস্থানে অনড় রয়েছে, ডাক্তার যিনি মাসুদ আর ইন্টার্নি ডাক্তার যিনি যারা রয়েছে তারাও তাদের অবস্থানে এখন পর্যন্ত অনড় রয়েছেন। তারা তাদের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে তার আগাম জামিনের জন্য ইতিমধ্যে আদালতে হাজির হয়েছেন এবং সেটি হওয়ার পর যতটুকু শোনা যাচ্ছে যদি ওনারা ধর্মঘট প্রত্যাহার করেন করতে পারেন। তো এছাড়া এদিকে যতগুলো মধ্যস্থতা এর মধ্যে হয়েছিল একটি মধ্যস্থতাও কাজে লাগেনি, অর্থাৎ কেউ কাউকে মানছে না এই অবস্থায়। এখন হয় অতিরিক্ত শক্তি প্রয়োজন হবে অথবা রাজনৈতিক প্রভাবের প্রয়োজন হবে, বোধহয় সেদিকেই অনেকটা এগুচ্ছে। যতটুকু শোনা যাচ্ছে যে আজকের মধ্যে হয়তো বা একটা কোনো কিছু সুরাহা হতে পারে, কিন্তু আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিকভাবে কেউ এই কথাটি বলেনি। তো সার্বিকভাবে এখনো বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের যে দুর্ভোগ চিত্রটি ছিল সেটি অব্যাহত রয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে 3 নম্বর মহিলা ওয়ার্ডে একজন রোগিনী যিনি মারা গেছেন, তো তার স্বজনরা দাবি করেছে যে ডাক্তাররা আসেনি, ডাক্তাররা তাদেরকে চিকিৎসা যায়নি বিধায় তাদের স্বজন মারা গেছেন। আর ডাক্তাররা যেটি বলেছেন যে তিনি 4 দিন থেকে ভর্তি রয়েছেন, তার ডায়াবেটিক ফল করায় তিনি মারা গেছেন, যে যার পক্ষে যুক্তি দেখাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে রোগী প্রচন্ড রোগী আসছে এবং লাশ একের পর এক বেরোচ্ছে। আপনারা জানেন যে বরিশালে কিন্তু এখন করোনার কিন্তু প্রভাব একটু বেড়েছে। গত পরশুও যে এই আমার পেছনে রয়েছে করোনা ইউনিট, এই ইউনিটটিতে 16 জন ভর্তি ছিলেন, মাত্র একদিনের ব্যবধানে আজকে ভর্তি রয়েছেন 48 জন। তো সার্বিক পরিস্থিতি এখন এমন একটা অবস্থা হয়েছে যে চরম ঘোলাটে অবস্থার মধ্যে রয়েছে। এখন ইন্টারনাল যদি কাজে যোগ দেন এবং এই মধ্যস্থতা যদি আসে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও হতে পারে বলে ধারণা করছে সবাই। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। লালমনিরহাটে পাটগ্রামের বুড়িমারিতে শহীদুল নবী জুয়েলকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যার ঘটনায় গত 2 দিনে 10 জনকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম পুলিশ। এদের মধ্যে 5 জনকে রোববার সন্ধ্যায় বুড়িমারির বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডের জন্য তাদেরকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল আদালতে নেওয়া হলে বিচারক 3 নভেম্বর শুনানির দিন ধার্য করেন। গ্রেপ্তারকৃতরা হলেন ইউসুফ আলী হোসেনের ছেলে রফিক, ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল আলম ও বাইজিদ, আবুল হাশেমের ছেলে মাসুম আলী এবং শামসুল হকের ছেলে শফিকুল ইসলাম। তারা সবাই বুড়িমারি এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে স্থানীয়রা রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান শহীদুল নবী জুয়েলকে প্রথমে পিটিয়ে পরে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে শনিবার মামলা করেন। লক্ষ্মীপুরের রামগতিতে 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও 2 বছরের মেয়েকে হত্যার দায়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে এক কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। রোববার রাত 11:55 কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এ আব্দুল গফুর নামে ওই কয়েদির ফাঁসি কার্যকর করা হয় বলে জানায় কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এর জেলার মোহাম্মদ আবু সাইম জানান, 2006 সালে লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চর লরেন্স এলাকায় পারিবারিক কলহের কারণে 5 মাসের গর্ভবতী স্ত্রী ও 2 বছরের এক কন্যা শিশুকে হত্যা করে আব্দুল গফুর। পরে এই ঘটনায় রামগতি থানায় হত্যা মামলা করা হয়। এই মামলা 2008 সালে আদালত আব্দুল গফুরকে মৃত্যুদণ্ড দেয়। এরপর আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করলেও সাজা বহাল থাকে। পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও তা খারিজ করে দেওয়া হয়। ফাঁসির পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের খালকুলায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। হাইওয়ে পুলিশ জানায়, রোববার মধ্যরাতে রাজশাহী থেকে ঢাকাগামী একটি আলু বোঝাই ট্রাক তারাস উপজেলার খালকুলা এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখে একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ট্রাক ও কাভার্ড ভ্যানের 2 চালক নিহত হয়। আহত হয় আরও একজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নীতিমালা না মেনে কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গায় যেখানে সেখানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। জেলা সদরের গলির দোকান থেকে শুরু করে প্রতিটি উপজেলার মুদি দোকানেও পাওয়া যাচ্ছে সিলিন্ডার। সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
শহরের মুদি দোকান হোক বা ফার্মেসি, এলপি গ্যাস সিলিন্ডার যেন এসব দোকানের সাধারণ পণ্য সামগ্রী। কিশোরগঞ্জের জেলা উপজেলার বাজার ও মোড়ের দোকানের সামনে সাজিয়ে রাখা হয়েছে এলপি গ্যাস সিলিন্ডার। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বিস্ফোরণের ঝুঁকি উপেক্ষা করেই অবাধে চলছে ব্যবসা। লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে জেলার প্রায় ৩,০০০ দোকানে। সিলিন্ডারের গায়ে তারিখ লেখা না থাকায় মেয়াদহীন সিলিন্ডার বাছাই করার কোনো সুযোগ নেই। আর ব্যবসার জন্য লাইসেন্স নেয়ার বিষয়টি জানেন না অনেক দোকানি। আমি যে মুদির দোকানে গ্যাস বিক্রি করতেছি, এটা লাইসেন্স লাগে নাকি আমার জানা নেই। আমাদেরকে লাইসেন্স করতে গেলে অনেক হয়রানি স্বীকার করতে হয় এবং অনেক টাকা প্রয়োজন। আমরা জানমাল নিরাপদ, আমরা ঝুঁকিতে আছি। আমরা চুয়াডাঙ্গায় ১,০০০-এর বেশি বিক্রেতা অবৈধভাবে সিলিন্ডার বিক্রি করছেন। যেখানে সেখানে সিলিন্ডার বিক্রি করায় ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে জনগণকে। চায়ের দোকানে, হোটেলে অনেক গ্যাস সিলিন্ডার বিক্রি হয় এবং এক গ্যাস সিলিন্ডার এটা ঝুঁকিপূর্ণ আছে। ঝুঁকির বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি অগ্নি নির্বাপক লাইসেন্স করতে উৎসাহ দিচ্ছে ফায়ার সার্ভিস। যেখানে দাহ্য বস্তু বিক্রয় হবে, ফায়ার সার্ভিসের রুলস অনুযায়ী তাদেরকে অগ্নি প্রতিরোধ ব্যবস্থামূলক ব্যবস্থা রাখতে হবে। সেটা দাহ্য বস্তুর উপর নির্ভর করে বিভিন্ন ধরনের প্রতিরোধক ব্যবস্থা রাখতে হবে। ঝুঁকিপূর্ণ এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয় বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রাকৃতিক দুর্যোগের কারণে বগুড়ায় আগাম সবজির ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি টাকার। এ কারণে এবছর সবজির দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। বাজারে পুরো দামে সবজি উঠলে দাম কমবে বলে আশা করছেন তারা। বগুড়ায় পুরোদমে শুরু হয়েছে শীতের সবজির চাষ। ১২,৮০৯ হেক্টর জমিতে এবার শীতের সবজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। অর্ধেকেরও বেশি জমিতে লাগানো হয়েছে বাঁধাকপি, ফুলকপি, সিম, মূলা সহ অন্যান্য শীতের সবজি। কৃষক ও ব্যবসায়ীরা বলছেন ২০ থেকে ২৫ দিন পর পুরোদমে সবজি উঠলেই কমবে দাম। এখন থেকে অঘ্রাণ মাস পরিমাণে তখন মনে করেন একটু বাজার স্থিতিশীল আসতে পারে। এখন দাম বেশি। সবজির দাম বেশি হওয়ার কারণটা হচ্ছে কি, অসময়ে যে বন্যার সৃষ্টি হয়েছে, এই বন্যাতে অনেক ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মাঠে যে অবস্থা দেখলাম তাতে প্রায় সামনে ১৫ তারিখের মধ্যেই এর দাম প্রচুর পরিমাণে আমদানি হবে এবং দাম কমে যাবে। কৃষি অফিসের তথ্য মতে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার প্রায় ১২,০০০ বিঘার আগাম সবজি নষ্ট হয়েছে। টাকার অঙ্কে এ ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা। বৃষ্টি এবং বন্যার জনিত কারণে ক্ষতি হয়েছে ১৪৯ হেক্টর জমির সবজি। হ্যাঁ, ইতিমধ্যেই পুনর্বাসন এবং পুনর্বাসনের চিঠি চলে আসছে। আক্রান্তরা সরকারি সাহায্য পাবে এবং সরকার তাদের পাশে আছে এবং সবসময় সরকার এদের সাথে থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে সামনে ভালো ফলনের আশা সবার। স্বাস্থ্যকর সবজির অস্বাস্থ্যকর দামে সবার যে নাভিশ্বাস উঠছে তা থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ক্ষেতের এই ফসল পুরোপুরি উঠে গেলে যেমন হাসি ফুটবে কৃষকের মুখে, তেমনি সাধারণ মানুষেরও। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিবগঞ্জ, বগুড়া। আপনারা দেখছেন ১ ঘন্টা বিরতিহীন সংবাদ। আরও জানা যাচ্ছে, ফেনীতে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো ঢুকছে পানি। স্বল্প স্থায়ী বন্যায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি। আইপিএলে আজ দিল্লি ও বেঙ্গালুরুর বাঁচা মরার লড়াই। জিতলেই নিশ্চিত হবে শেষ চার। তৃতীয় দফা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ পরিশোধের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বর পর্যন্ত স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণের কিস্তি দিতে না পারলেও খেলাপি হবেন না গ্রাহকরা। রোববার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনটি আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের পাঠানো হয়। এর আগে করোনার কারণে ব্যবসা বাণিজ্যের লোকসান বিবেচনা করে প্রথম দফায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছাড় দেওয়া হয়। পরবর্তীতে তা বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। নতুন নির্দেশনায় বলা হয়েছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোনো গ্রাহক কিস্তি পরিশোধ করতে না পারলে জানুয়ারি থেকে ওই কিস্তির পরিমাণ ও সংখ্যা পুনরায় নির্ধারণ করতে পারবে আর্থিক প্রতিষ্ঠান। আয়কর রিটার্ন জমা নিতে কর অফিসগুলোতে শুরু হলো মাসব্যাপী ওয়ান স্টপ সার্ভিস। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নির্দেশে অফিসের নতুন নিবন্ধন, ইটিআই এর নেয়া রিটার্ন জমা এবং সংশ্লিষ্ট সব সেবা দিচ্ছেন কর কর্মকর্তারা। তবে
কিছু অফিসে কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ করদাতাদের। এক দশক ধরে ঢাকাসহ সারা দেশে মেলা করে আসছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যেখানে সেবা নেন লাখো নাগরিক। তবে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার মেলা হচ্ছে না। হয়রানিমুক্ত সেবা দিতে সেবা কেন্দ্র চালু সহ করাঞ্চলগুলোকে বেশ কিছু নির্দেশনা দেয় এনবিআর। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী রোববার থেকে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ সেবা। করাঞ্চল 12তে দেখা যায় ব্যানার ফেস্টুনে মেলার মতো আবহ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সার্কেলগুলোর পাশাপাশি কেন্দ্রীয়ভাবেও রিটার্ন জমার ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাংক বুথ থাকলে ভালো হতো, তবে আশঙ্কা ছিল যে এখানে এসে হয়তো ঝামেলা হবে, তো মোটামুটি ভালোভাবে দিতে পারছি। কিছু ব্যতিক্রম ছাড়া নিবন্ধন থাকলে এবার রিটার্ন দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। কর্মকর্তারা জানান এর ফলে রিটার্ন জমা বাড়বে। ভিড় এড়াতে তাই আগেই রিটার্ন জমার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। প্রত্যেকটা সার্কেলে উৎসব মুখর পরিবেশে আমরা আয়কর রিটার্ন গ্রহণ করতেছি। তাৎক্ষণিকভাবে আমরা প্রাপ্তি স্বীকারপত্র দেওয়ার ব্যবস্থা করতেছি। সেখানে আমরা ইটিআইন যারা গ্রহণ করবেন নতুন করদাতা তাদেরকে ইটিআইন দেওয়ার ব্যবস্থা করেছি, তাদের জন্য আলাদা বুথ করেছি। 3টা বুথ করেছি যেখানে তাৎক্ষণিকভাবে ওই বুথে ভিড় এড়ানোর লক্ষ্যে তাৎক্ষণিকভাবে করদাতারা রিটার্ন দাখিল করে প্রাপ্তি স্বীকারপত্র পেতে পারেন। করোনার ঝুঁকি মোকাবিলায় বিশেষ ধরনের বুথ করেছে করাঞ্চল 4। যারা বাসায় রিটার্ন পূরণ করেছেন খুব সহজেই জমা দিতে পারছেন। তবে রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় অনেক সেবাই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন কিছু করদাতা। দেখেন, এটা তৎক্ষণাৎ কিন্তু আমরা বসে আছি, লোক আছে, লোক নেই। আমার ফর্ম নেওয়ার জন্য যেখানে এখানে ফর্ম থাকলে আমরা ইজিলি নিতে পারতাম, সেটা আমার জন্য 4 তলা যেতে হবে, 5 তলা, 6 তলা, 7 তলা। আগে মেলায় যেরকম আমরা ফিজিক্যালি রিটার্নটা ফিল আপ করে দিতাম, এখানে আমরা একটা বুকলেট তৈরি করেছি। ওই বুকলেটের করদাতাকে দিলে সহজেই মানে কোন রিটার্নের কোন ফর্ম কিভাবে পূরণ করতে হবে পুরো বুকলেটে দেওয়া আছে। করদাতারা বলছেন মেলায় ব্যাংকিং সহ সব সেবা পাওয়া যেত এক জায়গায়, তবে এবার সেসব সুযোগ মিলছে না। মেলাতে যে বিষয়টা হয়তো জুন 4 যেমন জুন 4-এ একটা জায়গাতেই সব দিলে হয়ে যেত। আমার এক রিলেটিভসের 83 সার্কেলে আছে, সেটা আবার কদমতলীতে, সেখানে গিয়ে দিতে হবে। করাঞ্চল 8 ও 14তেও নেওয়া হয়েছে প্রস্তুতি, তবে চালু হয়নি ইটিআইএন বুথ, যদিও এ বিষয়ে কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ থাকায় দেশের পর্যটনেই ভরসা করতে হচ্ছে ট্যুর অপারেটরদের। তাই স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন এলাকায় কিভাবে ভ্রমণ করা যায় তা মাথায় রেখে নতুন পরিকল্পনা ও প্যাকেজ তৈরি করছেন তারা। তবে এজন্য পর্যটন স্থানগুলোতে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি খাত সংশ্লিষ্টদের। করোনায় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল দেশি বিদেশি পর্যটন খাত। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দেশের পর্যটন চালু করা হলেও এখনও বন্ধ বিদেশ ভ্রমণ। এমন পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে দেশের পর্যটনের দিকেই ঝুঁকছেন ট্যুর অপারেটররা। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে একটি গাইডলাইন তৈরি করে দিয়েছে সরকার। এটি অনুসরণ করে কিভাবে ভ্রমণ করা যায় তা বিবেচনা করে নতুন প্যাকেজ তৈরি করছেন ট্যুর অপারেটররা। ডিনার ক্রুজ দীর্ঘদিন ধরে আমাদের বন্ধ ছিল। আমরা এখন এটিকে কোভিড পরিস্থিতিতে আপনার সব নিয়মকানুন মেনে এটিকে আবার রিস্টার্ট করার জন্য কাজ করছি। ডেভেলপমেন্ট তো করার দরকারই। আমি তো সবচেয়ে আগে ক্লিননেসের উপরেই সবচাইতে জোর দিই। প্রথমত দেশের ভিতরে কিভাবে আমরা এটা শুরু করতে পারি, কিভাবে এসওপি মেনটেন করে শুরু করতে পারি, সেটার জন্য আজকে আমরা এখানে একসাথে হয়েছি। নদী পথের ভ্রমণ তো চমৎকার, এবং এটা আমার মনে হয় এটা ডেভেলপিং হচ্ছে ডে বাই ডে। মানুষ কিন্তু এটা খুব আগ্রহ সহকারে নিচ্ছে এখন। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে হলে দেশের দর্শনীয় স্থানগুলোর বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি প্রচারণা চালানো জরুরি বলে জানান সংশ্লিষ্টরা। বর্তমানে কোভিড-19 সিচুয়েশনে পোস্ট কোভিড কিংবা ডিউরিং কোভিডে বাংলাদেশ ট্যুরিজমটাকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশিদের মধ্যে আমরা এই কুকিমুরকিতে ট্যুর অপারেটররা আগমন। প্রায় 1.5-2 কোটি মানুষ আমাদের ডোমেস্টিক ট্যুরিজমে আছে। তো এই মানুষগুলোকে অ্যাকচুয়ালি একটা ডাইভার্সিফাইড জায়গায় একটা নতুন নতুন জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও কিন্তু আমাদের একটা ম্যান্ডেট। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন করোনার প্রভাবে বছর শেষে এ খাতে আয় কমতে পারে 90% পর্যন্ত। এতে প্রায় 20,000 কোটি টাকা ক্ষতির আশঙ্কা তাদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীর ফুলগাজীতে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে, তবে মুহুরী নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে বইছে। গতকাল প্লাবিত 5 গ্রামের উঁচু এলাকা থেকে পানি নেমে গেলেও নিম্নাঞ্চল এখনও প্লাবিত।
প্লাবিত এলাকায় ঘরবাড়ি, ফসলি জমিসহ নষ্ট হয়ে গেছে অনেক রাস্তাঘাট। জেলা কৃষি ও মৎস্য বিভাগ জানায়, বন্যায় 105 হেক্টর রোপা আমন, 6 হেক্টর সবজি, শতাধিক পুকুরের 22 লাখ টাকার 10 মেট্রিক টন পোনা মাছ ভেসে গেছে। বেকায়দায় পড়েছেন হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক কৃষকেরা। গত শনিবার রাতে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ফুলগাজী উপজেলায় মোহরী নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে 5টি গ্রাম প্লাবিত হয়। আরো জানাতে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, প্লাবিত এলাকায় কি পরিস্থিতি জানাবেন, আর বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? মোহরী নদীর 2টি স্থান ভেঙে গিয়ে বন্যায় যখন প্লাবিত হয়েছে, এখানকার যে কৃষি বিভাগ আমাদের পাকা যে ঘরগুলো আছে সেগুলো প্রায় পানিতে নিমজ্জিত হওয়ার কারণে সেখানকার অনেক নষ্ট হয়ে গিয়েছে এবং এখানকার যে মাছের ঘাট ছিল সেগুলো আসলে চলে গিয়েছে। প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখানকার যে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে ক্ষতিগ্রস্ত পরিবারদের তাদের তালিকা করা হচ্ছে, তাদের এই তালিকা অনুযায়ী তাদেরকে যে ক্ষতির যে প্রণোদনের যে বিষয়টি সেটি অতি সত্ত্বর তাদেরকে দেওয়ার ব্যাপারে তারা কার্যকরী ভূমিকা রাখছেন। আর পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এই যে 2টি যে স্থান বাঁধ ভেঙে গিয়েছে এটি মেরামতের জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন। এটি নিয়ে তারা তাদের মন্ত্রণালয়ে একটি চিঠি লেখালেখি করেছেন, সেখান থেকে অনুমোদন পেলেই তারা এখানকার কাজে তারা হাত দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এখানকার যে সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা জানিয়েছেন যে তারা আসলে টেকসই বাঁধছেন, তারা চান না, তারা চান যে প্রতিবারে এইভাবে যখন নদীর বাঁধ ভেঙে তারা ক্ষতিগ্রস্ত হন তাদেরকে যৎসামান্য কিছু ত্রাণ দিয়ে থাকা হয়, তার প্রেক্ষিতে তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তারা বলছেন যে প্রত্যেকবারই এখানকার যে পানি উন্নয়ন বোর্ড তারা কাজ করে, তারা দায়সারা কাজ করে চলে যায়, এটি তেমন শক্ত কাজ করেন না বলেই এই বাঁধগুলো ভেঙে যায়, যার প্রেক্ষিতে আসলে প্রত্যেকবারই তারা কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হন বলে আমাদেরকে এখানকার সাধারণ মানুষ জানিয়েছেন। আর যে স্থানীয় জনপ্রতিনিধিরাও জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের যে গাফিলতির কারণে এই ধরনের ভাঙন দেখা দেয়। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা কবলিত এলাকার সর্বশেষ পরিস্থিতি। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ কাল জনমত জরিপ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 রাজ্য সহ প্রায় পুরো দেশেই এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুধুমাত্র ব্যাটল স্টেট হিসেবে পরিচিত আইওয়াতে এগিয়ে ট্রাম্প। জয় নিশ্চিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে এমন রাজ্যগুলোতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ট্রাম্প ও বাইডেন। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, এ নিয়ে আগ্রহ গোটা বিশ্বে। মঙ্গলবারের ভোট গ্রহণের আগে শেষ মুহূর্তের জনমত জরিপের ভিত্তিতে চলছে নানা আলোচনা। গার্ডিয়ানের জরিপ বলছে ফল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজ্য আইওয়াতে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের চেয়ে 7 পয়েন্ট এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতবারের নির্বাচনেও অল্প ব্যবধানে এই রাজ্যে জিতেছিলেন ট্রাম্প। তবে আইওয়াতে এগিয়ে থাকলেও এই জরিপ বলছে বাকি সব রাজ্যেই ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। নিউ ইয়র্ক টাইমসের জরিপও 4 গুরুত্বপূর্ণ রাজ্য অ্যারিজোনা, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে বাইডেনকে এগিয়ে রেখেছে। শেষ মুহূর্তের প্রচারে ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন 2 প্রার্থী ট্রাম্প ও বাইডেন। ভোটের আগে মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও ফ্লোরিডা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে সমাবেশ করছেন ট্রাম্প। যুক্তরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেকট্রাল ভোটে। জয়ের জন্য 538 ভোটের মধ্যে প্রয়োজন হয় 270টি। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, ইলিনয়, পেনসিলভেনিয়া, ওহাইও, জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, নিউ জার্সি এই 11 রাজ্যে রয়েছে 270টি ইলেকট্রাল ভোট। তাই এই রাজ্যগুলোতে যিনি জয় পাবেন তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত হবে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুরুর আগেই ভোটের আমেজ যুক্তরাষ্ট্র জুড়ে। এরই মধ্যে গত 100 বছরের মধ্যে রেকর্ড আগাম ভোট পড়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে। ভোট দিয়েছেন 9 কোটি 16 লাখের বেশি মার্কিন নাগরিক। এর মধ্যে ডেমোক্র্যাট ভোটার 48.3% আর রিপাবলিকান 41.5%। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছিল 13 কোটি 80 লাখ আর আগাম ভোট 4 কোটি 70 লাখ। তবে এবারে চিত্র আলাদা।
করোনার কারণে কেন্দ্রের ভিড় এড়াতে আগাম ভোটের প্রবণতা বেড়েছে। এবার গত ১০০ বছরের সব রেকর্ড ভেঙে আগাম ভোট পড়েছে ৯ কোটির বেশি। এ সংখ্যা গত নির্বাচনের মোট ভোটের প্রায় ৬৫%। সিএনএন বলছে, ডাকযোগে আগাম ভোটে আগ্রহী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থকেরা, আর নির্বাচনের দিন সরাসরি ভোট দিতে চায় ট্রাম্প সমর্থকেরা। সেক্ষেত্রে বিপুল ভোট আগে পড়ায় দুশ্চিন্তার ভাঁজ রিপাবলিকান শিবিরে। শুক্রবার পর্যন্ত রিপাবলিকানদের রাজ্য হিসেবে পরিচিত টেক্সাসে পড়েছে ৯ লাখের বেশি আগাম ভোট। সেখানে বাইডেনের চেয়ে ২.৫ পয়েন্ট এগিয়ে ট্রাম্প। ভোট পড়া শতাংশের হিসাবে ৪ বছর আগের হিসাব ছাড়িয়ে গেছে হাওয়াইও। জর্জিয়া, অ্যারিজোনা, ফ্লোরিডা, নেভাদা ও নর্থ ক্যারোলাইনার মতো ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যে আগাম ভোট গতবারের মোট ভোটের চেয়ে ৮০ ভাগ বেশি। মধ্য পশ্চিমাঞ্চলীয় ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্য আইওয়া, উইসকনসিন, মিনেসোটা এবং মিশিগানে ক্ষমতা ধরে রাখতে রিপাবলিকান সমর্থকদের ভোট গুরুত্বপূর্ণ। জনমত জরিপে ট্রাম্পকে বাইডেনের থেকে বেশ খানিকটা পিছিয়ে থাকতে দেখা গেলেও দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান কম হওয়ায় রিপাবলিকান প্রার্থীর সম্ভাবনা এখনও রয়ে গেছে বলছেন বিশ্লেষকেরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রধান দুই দলের প্রার্থীকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবার ডেমোক্র্যাটরা বেছে নিয়েছেন জো বাইডেনকে, যিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ছিলেন ভাইস প্রেসিডেন্ট। আর অন্যদিকে নির্বাচনে রিপাবলিকানদের প্রতিনিধিত্ব করছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার বিভিন্ন পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও বাইরে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছে। প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই পেরিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেশায় আইনজীবী বাইডেন প্রথম সিনেটে জয়লাভ করেন ১৯৭২ সালে মাত্র ৩০ বছর বয়সে। তাক লাগিয়ে দেন ২ মেয়াদে সিনেটর থাকা এক রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে। ২০১৬ সালের নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন বাইডেন, কিন্তু ছেলের মৃত্যুর কারণে সিদ্ধান্ত পাল্টান। এর আগে ১৯৮৭ সালে একবার প্রেসিডেন্ট প্রার্থী হয়েও নাম প্রত্যাহার করতে হয়েছিল তাকে। ২০০৮ সালেও প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়েছিলেন বাইডেন। শেষ পর্যন্ত ডেমোক্র্যাট শিবির বারাক ওবামাকে বেছে নেয় হোঁচট খায় সে উদ্যোগ। অবশ্য মার্কিন পররাষ্ট্রনীতিতে ঝানু রাজনীতিক বাইডেনকেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন ওবামা। পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক আমেরিকান সিনেট কমিটিতে দীর্ঘদিন কাজ করেছেন বাইডেন। কমিটির সভাপতি হিসেবে ২০১২ সালের অক্টোবরে রিপাবলিকান প্রেসিডেন্টের ইরাক যুদ্ধে যাওয়ার বিষয়টিকে অনুমোদনের সিদ্ধান্ত ছিল তার উপরই। ইরাক যুদ্ধের পর তিনি বামপন্থার দিকে ঝোঁকেন, সেখান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবিও তোলেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানে মার্কিন বাহিনীর জোরদার করা ও ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অভিযান চালানোর বিপক্ষেও অবস্থান নেন তিনি। এবার ডেমোক্রেট প্রার্থী হওয়ার পর ইয়েমেনে গৃহযুদ্ধে সৌদি আরবের প্রতি আমেরিকার সমর্থন বন্ধের মত দেন বাইডেন। পাশাপাশি ইরানের সঙ্গে পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া, জলবায়ু নিয়ে প্যারিস চুক্তি সমর্থন, চীনে মার্কিন স্বার্থ বজায় রাখা এবং ইউক্রেনের গণতান্ত্রিক সংস্কার উৎসাহিত করা সহ নানা বিষয়ে গত কয়েক বছর কংগ্রেসের উপর চাপ দিয়ে আসছেন তিনি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গেলবার প্রেসিডেন্ট হওয়ার আগে পরিচিত ছিলেন টিভি তারকা ও রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে। হিলারি ক্লিন্টনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হন তিনি। ১৯৮৭ সালে প্রথম প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। ২০০০ সালে রিফর্ম পার্টির প্রার্থিতার দৌড়েও ছিলেন। এরপর ২০১৫ সালে মেক আমেরিকা গ্রেট এগেইন ক্যাম্পেইন চালিয়ে নির্বাচনে নামেন ট্রাম্প। অভিনব প্রচারণায় পেয়ে যান রিপাবলিকানদের সমর্থনও। আলোচনায় আসেন মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করা, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ এবং মুসলিমদের যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়ে। তার নানা মন্তব্য দল ও দলের বাইরে ব্যাপক সমালোচনারও জন্ম দেয়। মার্কিন ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট যার রাজনীতিতে কোনো অভিজ্ঞতাই ছিল না। দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা সংকট অতিক্রম করেছে ট্রাম্প প্রশাসন। খোদ প্রেসিডেন্টের বিরুদ্ধেই ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন নারী। ট্রাম্পের ৪ বছরের মেয়াদে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে না জড়ালেও তার নানা সিদ্ধান্ত বহু বিতর্কের জন্ম দিয়েছে। তেল আবিব থেকে
মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে জটিল সমীকরণের মুখোমুখি করেছেন তিনি। ইরানের সঙ্গে শান্তি আলোচনার মধ্যেই পরমাণু চুক্তি বাতিল করেও সমালোচিত হয়েছে তার প্রশাসন। জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করেন তিনি। কট্টর অভিবাসন বিরোধী বক্তব্য দিলেও আমেরিকায় শেষ পর্যন্ত অবৈধ অভিবাসন রুখতে ব্যর্থ ট্রাম্প। এদিকে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করে মার্কিন অর্থনীতিকে তিনি ঝুঁকিতে ফেলেন বলেও মত বিশ্লেষকদের। এদিকে করোনা মহামারীতে তেমন কোনো উদ্যোগ না নেওয়ায় যুক্তরাষ্ট্রের মৃত্যুর সংখ্যা বেড়ে যায় বলেও অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে। এই ব্যর্থতা এবারের নির্বাচনে জয় পরাজয়ে বড় নিয়ামক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত 24 ঘন্টায় অস্ট্রেলিয়ায় একজন করোনা রোগীও শনাক্ত হয়নি। অন্যদিকে ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। এদিকে একদিনে বিশ্বজুড়ে করোনায় আরও 5,300 প্রাণহানি হয়েছে। মোট রোগী শনাক্ত হয়েছে 4,36,000। এ নিয়ে বিশ্বে মোট 12,05,000 মানুষ মারা গেছে, আর মোট আক্রান্ত 4,68,00,000। সারা বছর জুড়েই করোনায় সবচেয়ে বেশি মৃত ও আক্রান্ত রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। মাঝে 2 মাস ভারতের অবস্থা শীর্ষে থাকলেও ওয়ার্ল্ডোমিটারে আবারও 1 নম্বর স্থানে দেশটি। প্রতিদিন গড়ে 70,000 নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে। এক জরিপ বলছে অক্টোবরে দেশটির 31 রাজ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় 400 মানুষের প্রাণহানি হয়েছে, আর শনাক্ত হয়েছে 71,000 রোগী। রোববার যুক্তরাজ্যে মিলেছে 23,000 নতুন করোনা রোগী। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় প্রতিদিন রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। ফ্রান্সে রোববার নতুন করে 46,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। বেলজিয়ামে নতুন আক্রান্ত 16,000। পোল্যান্ডে রোববার 17,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। একদিনে ইতালিতে 30,000 করোনা রোগী পাওয়া গেছে। ইতালিতে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ বেড়েই চলেছে। স্পেনের বার্সেলোনা সহ বেশ কয়েকটি শহরে কারফিউ ভেঙেছে সাধারণ মানুষ। অস্ট্রেলিয়ায় জুনের পর গত 24 ঘন্টায় একজন রোগীর শরীরেও করোনা ভাইরাস শনাক্ত হয়নি। করোনার বিস্তার নিয়ন্ত্রণে আসলেও সিডনি, ভিক্টোরিয়া ও মেলবোর্নের অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ থাকবে আরও কিছুদিন। বসনিয়ার হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বাড়ছে। শিগগিরই স্বাস্থ্য খাতে বড় সংকট দেখা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বসনিয়ার স্বাস্থ্যমন্ত্রী। 6 সপ্তাহের লকডাউন শেষে ইসরায়েলে খুলে দেওয়া হয়েছে স্কুল। ইরানে একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে সোমবার, মারা গেছে 434 জন। বিস্তার নিয়ন্ত্রণে আনতে আগামী 2 সপ্তাহ লকডাউন জারির প্রস্তাব করেছে তেহরান কাউন্সিল। করোনা আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে গিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানাম গ্যাব্রিয়াসিস। তবে সুস্থ আছেন এবং করোনার কোনো উপসর্গ নেই বলেও এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন তিনি। এদিকে এপ্রিলেই করোনা আক্রান্ত হয়েছেন ডিউক অফ ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদপত্র দি সান এই তথ্য জানিয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিলিপাইনে ঘূর্ণিঝড় গনির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। এদিকে আজ ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। ঘন্টায় সর্বোচ্চ 225 কিলোমিটার বেগে রোববার ফিলিপাইনের কাতানদুয়ানেস দ্বীপে আঘাত করে চলতি বছরের এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন গনি। এই অঞ্চলের 90% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে রেড ক্রস। বর্তমানে অঞ্চলটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। কাতানদুয়ানেসের ভিরাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে 70,000 মানুষের বসবাস। এই অঞ্চলে এখন পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। জরুরি বিভাগের একটি দলকে বিমানপথে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সুপার ঘূর্ণিঝড় গনিতে মৃতের সংখ্যা বেড়ে 16। আইপিএলে আজ বড় ম্যাচ। আবুধাবিতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলা শুরু হবে রাত 8টায়। প্লে অফে ওঠার লড়াই এটি। যে দল জিতবে সরাসরি চলে যাবে শেষ 4-এর মঞ্চে।
আর যারা হারবে তাদেরকে কলকাতার চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকতে হবে। রান রেটে পিছিয়ে পড়লে কাল মুম্বাইয়ের কাছে হায়দ্রাবাদের পরাজয় হবে প্লে অফে যাবার একমাত্র পথ। ইতিমধ্যে প্লে অফের শীর্ষস্থান নিশ্চিত করেছে মুম্বাই। বাকি 3 দল এখনও নির্ধারণ হয়নি। দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা 4 দলেরই পরবর্তী রাউন্ডে যাবার সুযোগ আছে। এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার প্যাট কামিন্স। নিলামে রেকর্ড দামে কেনা এই পেসার টুর্নামেন্ট জুড়ে ছিলেন ব্যর্থ, কিন্তু শেষটায় তারই দুর্দান্ত বোলিংয়ে প্লে অফের দৌড়ে টিকে থাকে কলকাতা। কামিন্সের বিধ্বংসী পেসে রাজস্থানকে 60 রানে হারায় কেকেআর। সময়ের সেরা বলার প্যাট কামিন্স। ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টে তিনিই নাম্বার 1। ওডিআইতেও র্যাঙ্কিংয়ের 6-এ এই অজি পেসার। কিন্তু সংক্ষিপ্ততম সংস্করণ টি-20-র চিত্রটা ভিন্ন। সেখানে কামিন্স শীর্ষদের কাতারে নেই। এই ফরম্যাটে আইসিসি র্যাঙ্কিংয়ের 19 নম্বরে তার অবস্থান। অথচ টি-20-র সবচেয়ে বড় আসর আইপিএলে এবার কামিন্সই সবচেয়ে দামি ক্রিকেটার। 15.5 কোটি রুপির বিনিময়ে তাকে নিলাম থেকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের এ সিদ্ধান্ত কি ভুল ছিল? প্রথম 10 ম্যাচের পরিসংখ্যান বলবে নির্ঘাত ভুল। টেস্টের কামিন্স টি-20-তে জ্বলে উঠবে এমন আশা করা যেন নিতান্তই দুরাশা। 10 ম্যাচে মাত্র 3 উইকেট এই অজি পেসারের। তার আসরের শুরুটা ছিল আরও বিভীষিকাময়। মারাত্মক খরচে ছিলেন, 3 ওভারে দিয়েছেন 49 রান, পাননি কোনো উইকেটও। ব্যাট হাতে কামিন্স মাঝে মাঝে জ্বলে উঠলেও মূল কাজ বোলিংয়েই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। প্রতি ম্যাচ খেললে কামিন্সের ডেলিভারি প্রতি প্রায় 5.5 লাখ টাকা খরচ কেকেআরের। বাজির ঘোড়ার নিষ্প্রভতায় যখন হতাশায় ডোবার পথে কলকাতা, ঠিক তখনই ঘুরে দাঁড়ালেন কামিন্স। জ্বলে উঠলেন খুব গুরুত্বপূর্ণ এক ম্যাচে, যে ম্যাচ হারলেই ছিটকে যাবে কেকেআর, যে ম্যাচে শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। লিগ পর্বের শেষ ম্যাচে মর্গ্যানের ব্যাটে ভর করে 191 রানের পুঁজি দাঁড় করায় কলকাতা। কিন্তু শক্তিশালী রাজস্থানের বিপক্ষে এই স্কোরও কি নিরাপদ ছিল? স্মিথ, স্টোকস, বাটলাররা নিজেদের সেরাটা খেললে এ টার্গেট মামুলি। কিন্তু এদিন নায়ক বনে গেলেন কামিন্স। দুর্দান্ত বোলিংয়ে ফেরান স্টোকস আর স্মিথকে। 34 রানে শিকার করেন 4 উইকেট। কামিন্সের বিধ্বংসী বোলিংয়েই 60 রানের বড় জয় পায় কলকাতা। আর সেই সাথে শাহরুখের দলের প্লে অফের আশাও বাঁচিয়ে রাখেন তিনি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে আর্সেনাল। 14 বছর পর ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে গানাররা। ম্যাচের শুরু থেকে দুদল সমানে সমান লড়ছিল, কিন্তু প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলে গোল হজম করে ম্যান ইউনাইটেড। ডিবক্সে পল পগবা ফাউল করলে পেনাল্টি থেকে আর্সেনালকে লিড এনে দেন অবামেয়াং। ফরাসি ফরোয়ার্ডের ওই একমাত্র গোলেই 14 বছর পর ওল্ড ট্রাফোর্ডের লিগ ম্যাচ জেতে গানাররা। এদিকে ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে টটেনহাম। স্পট কিকে স্পার্সকে শুরুতেই লিড এনে দেন হ্যারি কেইন। বিরতির পর সমতায় ফিরতে দেরি করেনি ব্রাইটন। এরপর শেষ দিকে বদলি হিসেবে নেমে জয়সূচক গোলটি করেন গ্যারেথ বেল। দ্বিতীয় দফায় স্পার্স শিবিরে এসে এটাই প্রথম গোল বেলের। টটেনহাম জিতলেও নিউক্যাসলের কাছে 2-1 গোলে হেরে বসে এভারটন। আনচেলত্তির দল নেমে গেছে পয়েন্ট টেবিলের 3-এ, অথচ ম্যাচ জিতে শীর্ষে ওঠার সুযোগ ছিল এভারটনের। করোনামুক্ত হয়ে মাঠে ফিরেই সেরিয়াতে জোড়া গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউভেন্টাসও ম্যাচ জিতেছে অনায়াসে। স্পেজের মাঠে চ্যাম্পিয়নদের জয় 4-1 গোলে। শুরুর একাদশে ছিলেন না রোনালদো। ম্যাচের 16 মিনিটে করা মোরাতার গোল আধা ঘন্টা পার হতেই শোধ দিয়েছে স্পেজিয়া। বিরতির পর দিবালাকে তুলে রোনালদোকে নামান পিল্লো। কিছুক্ষণের মধ্যেই গোল করে দলকে এগিয়ে নেন CR7। এরপর স্পট কিক থেকে জোড়া পূর্ণ করেছেন পর্তুগিজ সুপারস্টার। মাঝে স্কোরশিটে নাম তুলেন র্যাবিওট। এই জয়ে টেবিলের 2-এ উঠে গেছে ইউভেন্টাস। অন্যদিকে কাতালান ইব্রাহিমোভিচ নৈপুণ্যে জিতেছে এসি মিলান। উদিনেসের বিপক্ষে মিলানের প্রথম গোলে অবদান রাখেন ইব্রাহিমোভিচ। মাঝে পেনাল্টি গোলে সমতা ফেরায় উদিনেসে। শেষ দিকে ব্যবধান করে দেন ইব্রাহিমোভিচ। সুইডিশ তারকার অ্যাক্রোবেটিক গোলে 3 পয়েন্ট বাগিয়েছে এসি মিলান, ধরে রেখেছে শীর্ষস্থান। আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।